নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি কী নামে পরিচিত? বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি কী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পদ্মা নদী নামে পরিচিত। বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। এটি ব্রহ্মপুত্র নদের বৃহত্তম শাখা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। গঙ্গা নদী ভারতে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের গিরিয়ার কাছে দুটি শাখায় বিভক্ত হয়, পদ্মা ও হুগলি। পদ্মা হল গঙ্গার প্রধান ও প্রশস্ততম শাখা। তারপর কি রয়েছে দেখো, গোদাবরী নদী। এই নদীর দৈর্ঘ্য কত? প্রায় 1465 কিমি। উৎপত্তিস্থল কোথায়? ত্রিম্বক মালভূমি থেকে। পতনস্থল কোথায়? বঙ্গোপসাগরে। আর এই গোদাবরীর উপনদীগুলি কি কি? ইন্দ্রাবতী, প্রাণাহিতা ও মঞ্জিরা। তারপর রয়েছে কৃষ্ণা নদী। এর দৈর্ঘ্য 1400 কিমি। উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে এর উৎপত্তি। পতনস্থল কোথায় বা কোথায় গিয়ে মিলিত হয়? বঙ্গোপসাগরে। আর এর উপনদীগুলি কি কি? তুঙ্গভদ্রা, ভীমা ও ঘাটপ্রভা। তারপর রয়েছে কাবেরী নদী। এর দৈর্ঘ্য 805 কিমি। উৎপত্তিস্থল পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ। পতনস্থল কোথায়? বঙ্গোপসাগর। উপনদীগুলির নাম কি কি? হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা। তারপর দেখো রয়েছে নর্মদা নদী। এর দৈর্ঘ্য 1312 কিমি। উৎপত্তিস্থল অমরকণ্টক শৃঙ্গ থেকে। পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর। উল্লেখযোগ্য উপনদীগুলি হচ্ছে হিরণ, বর্ণা ও ওরসাং। তারপর রয়েছে তাপ্তি নদী। দৈর্ঘ্য 725 কিমি। উৎপত্তিস্থল সাতপুরার মুলতাই। পতনস্থল কোথায়? খাম্বাত উপসাগর। উপনদীগুলি কি কি? পূর্ণা ও গিরনা। তারপর রয়েছে সবরমতী নদী। দৈর্ঘ্য হচ্ছে 416 কিমি। উৎপত্তিস্থল আরাবল্লী পর্বত। পতনস্থল কোথায়? খাম্বাত উপসাগর। উপনদীগুলি কি কি? ওয়াকাল ও হর্নভ। তারপর রয়েছে সুবর্ণরেখা নদী। দৈর্ঘ্য প্রায় 477 কিমি। উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি। পতনস্থল বঙ্গোপসাগর। উপনদীগুলি কি কি? কাঞ্জি, খড়কাই, দুলুং ও কারফারি। নেক্সট রয়েছে মাহি নদী। এর দৈর্ঘ্য প্রায় 533 কিমি। উৎপত্তিস্থল কোথায়? বিন্ধ্য পর্বত। পতনস্থল কোথায়? খাম্বাত উপসাগর। নেক্সট ধানসিঁড়ি নদী। এর দৈর্ঘ্য প্রায় 354 কিমি। উৎপত্তিস্থল নাগা পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। পতনস্থল কোথায়? ব্রহ্মপুত্র নদী। উপনদীর নাম কি? নাম্বার ও কল্যাণ। এগুলি হচ্ছে ধানসিঁড়ি নদীর উপনদী। তারপর দেখো কি রয়েছে, ব্রাহ্মণী নদী। এর দৈর্ঘ্য কত? প্রায় 800 কিমি। উৎপত্তিস্থল কোথায়? রৌরকেল্লা। পতনস্থল কোথায়? বঙ্গোপসাগর। আর এর উপনদীগুলি কি কি? টিকরা ও কারা। তার সঙ্গে এটি মনে রাখবে, এই ব্রাহ্মণী নদী কিন্তু মহানদীর পরে উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদী। তারপর দেখো রয়েছে ভাইগাই নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 258 কিমি। উৎপত্তিস্থল কোথায়? ভারুসানাদু পাহাড়ে। পতনস্থল কোথায়? পক উপসাগরে। উল্লেখযোগ্য উপনদীগুলি কি কি? ভারাগা, মঞ্জালারু এবং ক্ষীরদুমাল। তারপর রয়েছে জলঢাকা নদী। এর দৈর্ঘ্য প্রায় 185 কিমি। উৎপত্তিস্থল কোথায়? সিকিমের হিমালয় থেকে। পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে। উপনদীগুলি কি কি? মুক ও দিহানা। তারপর রয়েছে তুঙ্গভদ্রা নদী। এর দৈর্ঘ্য প্রায় 531 কিমি। উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বত। পতনস্থল কোথায়? কৃষ্ণা নদীতে মিলিত হয়। উপনদীগুলি কি কি? ভারদা ও হবরী। তারপর রয়েছে ময়ূরাক্ষী নদী। এর দৈর্ঘ্য প্রায় 241 কিমি। উৎপত্তিস্থল কোথায়? সাঁওতাল পরগনা মালভূমিতে। পতনস্থল কোথায়? ভাগীরথী নদীতে। উপনদীগুলি কি কি? ব্রাহ্মণী, দ্বারকা ও বক্রেশ্বর। নেক্সট রয়েছে মুসি নদী। এর দৈর্ঘ্য প্রায় 240 কিমি। উৎপত্তিস্থল মেঢাক জেলা থেকে। পতনস্থল কোথায়? কৃষ্ণা নদীতে। এর উপনদীর নাম কি? আলেরু। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পিজিএ। সালোক সংশ্লেষণে উৎপন্ন প্রথম জৈব যৌগের নাম হল ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা সংক্ষেপে পিজিএ বলা হয়, বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3পিজিএ। সালোক সংশ্লেষণের অন্ধকার দশায় বা ক্যালভিন চক্রতে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধ হওয়ার পর যে প্রথম স্থিতিশীল যৌগটি তৈরি হয় সেটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে নিরক্ষর ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আকবর নিরক্ষর ছিলেন। ঐতিহাসিক সূত্রে জানা যায় সম্রাট আকবর নিজে নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী ও সংস্কৃতিমনস্ক মানুষ। আকবরের পুত্র জাহাঙ্গীর এবং অন্যান্য মুঘল সম্রাটদের বেশ ভালো শিক্ষা ছিল। আকবর 1556 থেকে 1605 সাল পর্যন্ত
মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন? কিছু ঐতিহাসিক মনে করে যে আকবরের ডিসলেক্সিয়া নামক একটি শারীরিক ব্যাধি ছিল, যার ফলে তিনি পড়তে ও লিখতে শিখতে অক্ষম ছিলেন। তারপর দেখো কে রয়েছে। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। তিনি ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট হিসেবে পরিচিত। এই ঔরঙ্গজেবের আসল নাম কি ছিলেন? মুহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব। উপাধি ছিল আলমগীর। বাবার নাম কি ছিল? সম্রাট শাহজাহান। জন্ম কত তারিখে হয়েছিল? ৩রা নভেম্বর ১৬১৮-তে। মৃত্যু হয়েছিল ৩রা মার্চ ১৭০৭ সালে। শাসিত সময়কাল ছিল ১৬৫৮ থেকে ১৭০৭ পর্যন্ত। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তার আমলে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো কি কি? দাক্ষিণাত্য রাজ্য জয়, সাম্রাজ্যের বিস্তার ও বিতর্কিত নীতি। ঔরঙ্গজেবের সমাধি কোথায়? খুলদাবাদে, মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শীতলতম ও শুষ্কতম মহাদেশ কোনটি? পৃথিবীর শীতলতম ও শুষ্কতম মহাদেশ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আন্টার্কটিকা। পৃথিবীর শীতলতম এবং শুষ্কতম মহাদেশ হল আন্টার্কটিকা। এটি পৃথিবীর দক্ষিণতম মহাদেশ এবং এখানে গড় বৃষ্টিপাত খুবই কম, যা এটিকে একটি শুষ্ক বা মরুভূমিযুক্ত মহাদেশ হিসেবে পরিচিত। আন্টার্কটিকার জলবায়ু পৃথিবীর সবচেয়ে শীতল, যেখানে গড় তাপমাত্রা প্রায়শই -ডিগ্রিতে থাকে। মহাদেশটিতে বছরে গড়ে মাত্র 166 মিমি বৃষ্টিপাত হয়, যা এটিকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ করে তুলেছে। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহের পিত্তরস কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? মানুষের দেহের পিত্তরস কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। পিত্তরস প্রধানত চর্বি বা লিপিড জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এটি চর্বিকে ছোট ছোট ফোঁটা করে যা হজমে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতার চিত্রকর কে ছিলেন? বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতা কে অঙ্কন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। এটি অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এঁকেছিলেন, কিন্তু এটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা তৈরি করা হয়েছিল। পেইন্টিংটিতে একজন সাধবীর মতো জাফরান রঙের পোশাক পরিহিত মহিলা, ধানের শীল, সাদা কাপড়, রুদ্রাক্ষ এবং একটি বই ধরেছেন। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ধারণাকে চিত্রিত করার জন্য আঁকা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2028-এর অলিম্পিক আসর কোথায় বসতে চলেছে বা কোথায় 2028 অলিম্পিক হতে চলেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লস এঞ্জেলসে। 2024 সালের শীতকালীন অলিম্পিক দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশে অনুষ্ঠিত হয়। 2026 সালের শীতকালীন অলিম্পিক ইতালির মিলান এবং কর্টিনা ডি অ্যাম্পেজোতে অনুষ্ঠিত হবে, যা মিলোনো কর্টিনা 2026 নামে পরিচিত। 2028 সালের অলিম্পিক গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। 2036 সালে অলিম্পিক আয়োজনের জন্য এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট শহরের নাম ঘোষণা করা হয়নি, তবে ভারত, কাতার এবং অন্যান্য দেশগুলি এই আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী প্রশ্ন, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে কত হবে?
সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে তা কত হবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 32 ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে তাপমাত্রা মাপার তিনটি একক হলো ফারেনহাইট, সেন্টিগ্রেড বা সেলসিয়াস ও কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটের সমান হয়। ফারেনহাইট স্কেলকে 180টি সমান ভাগে ভাগ করা হয়েছে, যাতে 32 ডিগ্রি ফারেনহাইট সর্বনিম্ন বিন্দু এবং 212 ডিগ্রি ফারেনহাইট সর্বোচ্চ বিন্দু। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। ভারতের স্বাধীনতা লাভের সময় অর্থাৎ 1947 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। তিনি 1945 থেকে 1951 সাল পর্যন্ত লেবার পার্টির নেতা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম নৌ চলাচল খাল? বিশ্বের বৃহত্তম নৌ চলাচল খাল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সুয়েজ খাল। বিশ্বের বৃহত্তম নৌ চলাচল খাল হল সুয়েজ খাল, যা মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অবতল দর্পণ ব্যবহার করা হয়। যানবাহনের হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির সামনের রাস্তা দেখানোর জন্য হেডলাইটগুলিকে একটি বড় এলাকা জুড়ে আলো দিতে হবে। অবতল দর্পণ আলোক রশ্মিকে বিচ্ছুরণ করে। আলোর বিচ্ছুরণের কারণে রশ্মির গাড়ির সামনের বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর দেখো কি রয়েছে অবতল দর্পণের ব্যবহার। শেভিং মিরর, হেড মিরর, অপথ্যালমোস্কোপ, গাড়ির হেডলাইট, সোলার ফার্নেস ইত্যাদিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? ভবনের ভিতরে, যানবাহনের আয়না, ম্যাগনিফাইং গ্লাস, নিরাপত্তার উদ্দেশ্যে, রাস্তার আলোর প্রতিফলক ইত্যাদিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপর দেখো দাড়ি কাটার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অবতল দর্পণ। দাড়ি কামানোর সময় মুখটি অবতল দর্পণের কাছাকাছি রাখলে অবতল দর্পণটি মুখের একটি বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব দেখায়। এটি বক্র প্রতিফলন পৃষ্ঠসহ একটি দর্পণ। একে অভিসারী দর্পণও বলা হয়। এটি টর্চ, হেডল্যাম্প এবং স্পটলাইটেও ব্যবহৃত হয়। উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে পার্থক্য কী? উত্তল লেন্সের চেহারা মাঝখানে ঘন এবং প্রান্তে পাতলা হয়, যেখানে অবতল লেন্সের চেহারা মাঝখানে পাতলা এবং প্রান্তে ঘন। একটি উত্তল লেন্স একটি অভিসারী লেন্স হিসেবে পরিচিত, যেখানে একটি অবতল লেন্স একটি অপসারণ লেন্স হিসেবেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বল্লাল সেন। বঙ্গদেশে কৌলিন্য প্রথা চালু করেন বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন। তিনি 1158 থেকে 69 সালে সেন সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন এবং কৌলিন্য প্রথাকে আইনি স্বীকৃতি দিয়েছিলেন। কৌলিন্য হল হিন্দুকুল ও বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন দ্বারা প্রবর্তিত হয়। এইবার দেখো বিভিন্ন প্রথা এবং তাদের প্রতিষ্ঠাতা। কৌলিন্য প্রথার প্রতিষ্ঠাতা বল্লাল সেন। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মনরো। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ঋণদান প্রথা কে প্রবর্তন করেন? ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারী ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। ডাক ব্যবস্থা শেরশাহ। পাট্টা ও কাবুলিয়ত প্রথা কে প্রচলন করেন? শেরশাহ। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি। জিজিয়া, জাকাত ও খামোশ কর ব্যবস্থা কে প্রচলন করেন? আলাউদ্দিন খিলজি। সোনাদের নগদ বেতন কে প্রচলন করেন? আলাউদ্দিন খিলজি। সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। ইকতাদারি প্রথা কে প্রবর্তন করেন? নিজামুল মুলক। 40 চক্র ও ইকতা প্রথা ইলতুৎমিশ। মারাঠা পেশবাতন্ত্র কে প্রচলন করেন? শাহু। চৌথ ও স্বদেশমুখী কর শিবাজি। শিলাদার ও বর্গীর অশ্বারোহী প্রথা কে চালু করেন? শিবাজি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? কাকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয়। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে ভারতের সুপ্রিম কোর্টকে গণ্য করা হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হিসেবে সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী এবং রক্ষক হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কে? বা চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী প্রশ্ন, দৃশ্যমান আলোতে
কোন রং আলোতে তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়? দৃশ্যমান আলোতে কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়? দৃশ্যমান আলো হলো সেই আলো যা মানুষের চোখ দেখতে পায়। দৃশ্যমান আলোতে লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, প্রায় 700 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। বেগুনি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, প্রায় 400 ন্যানোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন, কার দেহে মাশরুম গ্রন্থি দেখা যায়? কার দেহে মাশরুম গ্রন্থি দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আরশোলার দেহে মাশরুম গ্রন্থি দেখা যায়। তেলাপোকার দেহে মাশরুম গ্রন্থি দেখা যায়, যা একটি বৃহৎ আনুষঙ্গিক প্রজনন গ্রন্থি, যা শুক্রাণুকে পুষ্টি যোগায় এবং সঙ্গমের সময় ডিমের নিষিক্তকরণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়? কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বা বাতিঘর বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মাউন্ট স্ট্রোম্বোলিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়। যা রাতের বেলা দূর থেকে দেখা যায়। স্ট্রম্বলির রাতের অগ্নুৎপাতের কারণে একে ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস অব দ্য মেডিটেরানিয়ান বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব নওরোজ পালন শুরু করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবন দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব নওরোজ পালন শুরু করেন। নওরোজ হল ইরানি ও পারস্যের নববর্ষ, যা বসন্তের প্রথম দিন হিসেবে পালিত হয়। বলবন ভারতে এই উৎসবের প্রচলন করে পারস্য সংস্কৃতির প্রতি তার ভালোবাসার পরিচয় দেন। নওরোজ উৎসব পারস্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বসন্তের আগমন এবং নতুন শুরুকে উদযাপন করে। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার কিরূপ পরিবর্তন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে ধাতুর পরমাণুগুলোর কম্পন বাড়ে, ফলে মুক্ত ইলেকট্রনগুলোর গতিপথের বাধা বাড়ে, যা তড়িৎ প্রবাহকে হ্রাস করে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরটি কোন উপকূলে পাওয়া যায়? বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরটি কোন উপকূলে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলের কাছে কোরাল সাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কোষের নিউক্লিয়াস নেই? নিচের কোন কোষের নিউক্লিয়াস নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের নিউক্লিয়ড নামে একটি অঞ্চল থাকে। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং উদ্ভিদের চালনীনল কোষে নিউক্লিয়াস থাকে না। পরবর্তী প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক ও অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক ও অধ্যায় আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 700টি শ্লোক ও 18টি অধ্যায় আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি? ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ডেকান কুইন। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন ছিল ডেকান কুইন, যা 1 জুন 1930 সালে মুম্বাই এবং পুনের মধ্যে চালু হয়েছিল। এটি ছিল প্রথম দূরপাল্লার বৈদ্যুতিক চালিত ট্রেন, প্রথম ট্রেন যেখানে শুধুমাত্র মহিলা গাড়ি ছিল এবং প্রথম ট্রেন যেখানে একটি ডাইনিং কার ছিল। ভারতীয় রেলপথটি 18টি জোন এবং 73টি ডিভিশনে বিভক্ত। 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় রেল 136টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে। বিশ্বের দ্রুততম ট্রেনের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে সাংহাই ম্যাগলেভ। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কারের জন্য ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জে জে থমসন 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন, যদিও তিনি এই আবিষ্কারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, চেতক। মহারানা প্রতাপ বা প্রতাপ সিং মেবারের সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মেবার উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশ, বর্তমানে এই প্রদেশ রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। মেবারের এই বীরপুত্র 1540 সালের 9ই মে কুম্বলগড়ে জন্মগ্রহণ করেন। তার পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় ও মাতা জয়বন্তা বাই।
মহারাণা প্রতাপ তার গুরু আচার্য রাঘবেন্দ্রর কাছে শিক্ষালাভ করেন? পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার লাভ করেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার লাভ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রানী ভিক্টোরিয়ার কাছ থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ থেকে বাণিজ্য করার জন্য একটি রাজকীয় সনদ লাভ করে। তারপর রয়েছে দ্বিতীয় এলিজাবেথ, যার পুরো নাম ছিল এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি। তিনি 6 ফেব্রুয়ারি 1952 থেকে 8 সেপ্টেম্বর 2022 সাল পর্যন্ত যুক্তরাজ্যের রানী ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহন করে? কোন কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহন করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্লোয়েম কলা। উদ্ভিদে পাতা দ্বারা সংশ্লেষিত খাদ্য অণুগুলি ফ্লোয়েম নামক বাহক কলার সাহায্যে বিভিন্ন সঞ্চয়াঙ্গ যেমন মূল, কাণ্ড, ফলে স্থানান্তরিত হয় ফ্লোয়েম পাতা থেকে মূল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির অনুমতি দেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 356 নং ধারাতে রাষ্ট্রপতি শাসন জারির অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সোনার বাংলা গানটির রচয়িতাকে? সোনার বাংলা গানটির রচয়িতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। 13 জানুয়ারি 1972 তারিখে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম 10 চরণ সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। 1905 সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল নামক গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের যে রাজ্য থেকে সবচেয়ে বেশি কর বা রাজস্ব আসে সেই রাজ্যটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। ভারতে কর বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহারাষ্ট্র রাজ্যটি শীর্ষে রয়েছে। এরপর কর্ণাটক, তামিলনাড়ু উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।